হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা নাম হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। এই মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমার ওভারঅল তোমার বোর্ড কোশ্চেন থেকে একটা তোমার যদি বোর্ড কোশ্চেন থেকে একটা কোশ্চেন তোমার চলে আসে এই অধ্যায় থেকে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা এবং আমরা তোমার কি সুন্দরভাবে এই ক্লাসটা আমরা সুন্দরভাবে করবো মেডিকেল ওয়াইজ। এবং তোমার মেইন বইটা সুন্দরভাবে ধরা ধরা পড়বো আমরা। ইসাক স্যারের বইটা মেইনলি সুন্দরভাবে ধরা ধরা পড়বো এমসিকিউর জন্য, সিকিউর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য। এবং এডমিশনের জন্য কতটুকু ইফেক্টিভ হতে পারে ততটুকু আমরা কভার করে দেবো, ঠিক আছে। তো এই ক্লাসে এতটুকু আমি আলোচনা করবো এমসিকিউ বেস এবং শর্ট কোশ্চেন বেস। এখানে আমরা কোনো ম্যাথ করব না, জাস্ট বইটা আমরা দাগাই নেব এবং নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ আমরা শুরু করে দেবো কনসেপ্ট ওয়াইজ, ঠিক আছে। তো তোমার হচ্ছে কি মানে ক্লাসটা শুরু করার আগে আমি আমার আগে তোমার অনলাইনে সেটিংগুলো আগে তোমার থেকে ঠিকঠাক করে নিই, দেন আমরা সুন্দরভাবে ক্লাসে আমরা প্রবেশ করবো এবং সুন্দরভাবে ক্লাসটা আমরা ভাইয়ের সঙ্গে করে নেব এবং অ্যাটেন্টিভলি ভাবে আমরা মনোযোগ সহকারে আমরা ক্লাসটা করে নেব, ঠিক আছে। তো এই মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে এখানে দুইটা পার্ট দেওয়া আছে, মহাকর্ষ এবং অভিকর্ষ দেওয়া আছে। তো এই মহাকর্ষ সম্পর্কে আমরা জানবো মহাকর্ষে তোমাদের সূত্রগুলো কি কি হতে পারে, কি কি হবে না, ঠিক আছে। তারপর তোমার কি মানে অভিকর্ষ সম্পর্কে জানবো। এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে কি অভিকর্ষ মহাকর্ষ, এসব সম্পর্কে জানবো কি হতে পারে কি হতে পারে না, ঠিক আছে। আমরা সংজ্ঞা অনুযায়ী সুন্দরভাবে আলোচনা করব। এখানে সুন্দরভাবে তোমার আলোচনা করা আছে এই অধ্যায় মূলতভাবে কিওয়ার্ডগুলো দেওয়া আছে। গ্যালিলিও সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব, ক্যাপলারের সূত্র দেওয়া আছে, মহাকর্ষ তোমার কি বল দেওয়া আছে এবং কি অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, স্বাভাবিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, ভূস্থির উপগ্রহ, মুক্তিবেগ সম্পর্কে আলোচনা করবো, যেটা তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর দেওয়া আছে মহাকর্ষ সূত্র ব্যবহার সম্পর্কে আলোচনা করবো, যে জাস্ট এই পয়েন্ট আমরা কি করবো সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। তো মহাকর্ষ অভিকর্ষ সুন্দরভাবে আমরা বইটা মেনলি ভাবে ধরে পড়বো। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে নিবা, ঠিক আছে। ওভারঅল অনেক ইম্পর্টেন্ট ক্লাসটা হতে যাচ্ছে এবং ধৈর্য সহকারে ক্লাসটা করে নিবা। এ বলছে অর্থাৎ আমরা তোমার ক্লাসটা একটু লং টাইম হতে পারে, তো আমরা ক্লাসটা একদম কি শেষ করেই তারপর আমরা তোমার ক্লাস থেকে আমরা তোমার কি একদম বেরিয়ে আসবো। এই বিষয়ে যে কোনো দুটি বস্তু তোমার পরস্পরকে কি করে থাকে, আকর্ষণ করে থাকে। এদের বা তোমার পদার্থের এই সার্বজনীন ধর্ম হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলা হয়, মহাকর্ষ বল বলা হয়। আমরা নেক্সট টপিকে আমরা জানবো। অর্থাৎ গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে। সপ্তদশ শতাব্দীতে জার্মান বিজ্ঞানী কেপলার গ্রহের এই ঘূর্ণায়িত সম্পর্কে গুরুত্বপূর্ণ তোমার কি সূত্র এবং তথ্য তোমার কি প্রদান করেন, কিন্তু এই কি ধরনের বল ক্রিয়াশীল তা সঠিকভাবে তোমার কি বোঝাতে সক্ষম হয়নি। এই সূত্রগুলো ব্যাখ্যা করতে 1961 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন এই মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। তাহলে তোমাকে এটা টন্টন মুখস্থ করতে হবে। কত সালে? 1681 সালে। কে তোমার কি মানে প্রদান করেছেন? বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কি প্রদান করেছেন? মহাকর্ষ সূত্র প্রদান করেছেন। তাহলে এখান থেকে বড়জোর এমসিকিউ তোমার তিনভাবে এভাবেই চলে আসবে, তিনভাবেই চলে আসতে পারে, ঠিক আছে না। এভাবেই যেভাবে আমি বললাম ওইভাবে চলে আসতে পারে। তো এমসিকিউর জন্য এটা আমরা কি করে নেবো, দাগাই নেবো, সুন্দরভাবে দাগাই নেবো এবং আন্ডারলাইন করে নেবো যে তোমার 1661 খ্রিস্টাব্দে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী আইজাক নিউটন। শেষ। এখান থেকে বাকিগুলো তুমি রিডিং দিলে হয়ে যাবে। তারপর নেক্সট পয়েন্টে চলে আসো। এখানে বলছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র, জাস্ট তুমি এই পয়েন্টটা আমরা কি দেবো, আমরা সুন্দরভাবে রিডিং দেবো। ফিজিক্স তোমার পড়ার মজাটা আলাদা, ঠিক আছে না। এখানে অতিরিক্ত কিছু তোমার পড়তে হয় না, জাস্ট যতটুকু আন্ডারলাইন করতে হয় অতটুকু আমি করে দিচ্ছি। যে পরন্ত বস্তু সম্পর্কিত গ্যালিলিও সূত্র তিনটি সূত্র দিয়েছেন। তাহলে কি পরন্ত বস্তুর সূত্র কাটা আছে, তিনটা সূত্র আছে, সুন্দরভাবে একদম কি করবো মুখস্থ করে নেবো আমরা, ঠিক আছে। তারপর বলছে এগুলো বস্তুর তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র বলে, যা স্থির অবস্থা থেকে মিনাবাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ বলা যাচ্ছে যে তোমার কি এই যে তোমার কি মানে তোমার গ্যালিলিও সূত্রগুলো কিসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, গ্যালিলিও সূত্রগুলো তোমার কি স্থির বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। জাস্ট এই পয়েন্টটা মনে রাখবা, ঠিক আছে না। এটা মনে রাখে এখানে টিএম লিখে দিবা যে সূত্রগুলো প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র সম্পর্কে আমরা এখন সুন্দরভাবে আলোচনা করবো। ভাইয়ের সঙ্গে সূত্র সুন্দরভাবে তুমি মনোযোগ সহকারে কি করবা, আলোচনা করবা। অর্থাৎ গ্যালিলিও সূত্র তোমার কি তিনটা দেওয়া আছে, তিনটার উপর বেস করে তোমার কি নানা ধরনের তোমার কি আছে, নানা ধরনের তোমার কি মানে তোমার বলা যেতে পারে নানা ধরনের তোমার ইয়ে আসতে পারে, এই যে তোমার এমাদ আসতে পারে। তো অনেক ক্ষেত্রে এগুলো চলে আসে, তো এগুলো আমরা সুন্দরভাবে কী করবো কভার আপ করে নেবো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে তোমার কি মানে গ্যালিলিও প্রথম সূত্র চলে আসি, যে গ্যালিলিও প্রথম সূত্রটা তোমার এখানে বলছে যে তোমার কি মানে বায়ুশূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তু নিশ্চল অবস্থা থেকে যাত্রা শুরু করে সমান দ্রুতির নিচে নামে, অর্থাৎ সমান সময় সমান দ্রুতি অতিক্রম করে। তাহলে এই পুরো পয়েন্টটা আমরা কি করবো একদম টনটনা মুখস্থ করবো এই মেডিকেল এডমিশনের জন্য এবং তোমার কি সিকিউতে তোমার কি সিকিউতে তোমার ক নাম্বার কোশ্চেনের জন্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এই
ব্যাখ্যাটা সুন্দরভাবে পড়লেই হয়ে যাবে। তারপর দ্বিতীয় সূত্র চলে আসো। দ্বিতীয় সূত্র বলছে যে বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে বেগ অর্থাৎ নির্দিষ্ট একটা সময় থাকবে এবং বেগের কি সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি লেখা যায়। দেখো ভি সমানুপাতিক টি লেখা যায়, এটা কোন সূত্র? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় সূত্রকে প্রকাশ করে। অর্থাৎ তোমার কি কোনো পড়ন্ত বস্তু টি সময়ে ভি বেগে হলে গাণিতিক সূত্রটা তোমার এইভাবে হবে। তাহলে তোমার এমসিকিউতে এটা একদম মুখস্থ করতে হবে। শর্ট কোশ্চেনের জন্য তোমার কি সিকিউতে ক নাম্বার কোশ্চেনের জন্য মুখস্থ করতে হবে, আর বাকিটা রিডিং করলে হয়ে যাবে। যে কারণে তোমার কি তোমার পড়ন্ত বস্তু দ্বিতীয় সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, যেখানে তোমার v1/t1 ইকুয়াল v2/t2, অর্থাৎ এইভাবে লেখা যায়। তো এই সূত্রটা সুন্দরভাবে আমরা মনে রাখবো। কিসের ক্ষেত্রে মনে রাখবো? তোমার কি ম্যাথ যখন আমরা ম্যাথ আমরা সলিউশন করবো তখন ক্ষেত্রে এটা লাগবে। তারপর তৃতীয় সূত্র চলে আসো। তৃতীয় সূত্র এখানে কি বলছে যে বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক। ও প্রথম সূত্রটা ছিল ভি সমানুপাতিক টি, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই সমানুপাতিক তোমার টি স্কয়ার হবে। তাহলে এই সমানুপাতিক টি স্কয়ার এটা প্রথম সূত্র নয়, এটা তৃতীয় সূত্র। তাহলে এটা কোন সূত্র? এটা তৃতীয় সূত্র হবে। এই পুরা তোমার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র একদম মুখস্থ করবা, ঠিক আছে না? একদম মুখের উপর যেন থাকে, যে তোমার সে মুখস্থ যেন একদম থাকে, যে তোমার যে কোনো টিচার বা যে কোনো ভাইয়া ধরাইয়া যেন তুমি পাইতে পারো। তাহলে এই পয়েন্টগুলো আমরা কি করবো? সুন্দরভাবে আমরা আন্ডারলাইন করে নেব এবং মুখস্থ করে নেব, ঠিক আছে না? অর্থাৎ এগুলো আন্ডারলাইন করাই আছে, আমি এক্সট্রাভাবে আন্ডারলাইন করে দিচ্ছি না। তো সুন্দরভাবে তোমরা কি করবা? এগুলা আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে? তারপর যেখানে তোমার দ্বিতীয় সূত্রটা লেখা যায়, তোমার কি লেখা যায়? s1/t1 লেখা যায়। তারপর তোমার s2/t2 লেখা যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ a স্কয়ার এখানে হবে, এখানে স্কয়ার হতে পারে, অথবা তোমার হচ্ছে এই সমানুপাতিক টি স্কয়ার হতে পারে। তো এই সূত্রগুলো তোমরা এমনিতে তোমরা কি করবা? মুখস্থ করে নিবা, মুখস্থ করে নিবা। ম্যাথের ক্ষেত্রে তোমার এটা লাগবে, ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। তারপর চলো, তারপর এগুলো আমরা কি দেবো? এগুলো ওভারঅল তোমার রিডিং দিবা, এগুলো আমার ইম্পর্টেন্ট না, আমরা রিডিং দিয়ে যাবো। তারপর আমরা এগুলো পেজ স্কিপ করবো, এগুলো আসে না, এগুলো তো আমরা পড়লাম, ঠিক আছে না? যখন আমি ম্যাথ করে দেবো, যখন ভাইয়া তোমাদের ম্যাথ করে দেবে তখন সুন্দরভাবে এখানে বলে দিবে। অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে তোমার তোমার কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেবো। তো এখান থেকে আমরা আজকে ক্লাসে আমরা এতগুলো আমরা আলোচনা করবো না, ঠিক আছে না? এগুলো রিং দিবা, এগুলো লাগে না। তারপর গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রটা পড়তে হবে, যে অতি প্রাচীনকাল হতে গ্রহ নক্ষত্রের গতিপথ গতিবিধি সম্পর্কে বিজ্ঞানীদের যথেষ্ট আগ্রহ ছিল। অর্থাৎ 1600 শতাব্দীতে ডেনমার্কের তোমার কি জ্যোতির্বিদ তোমার কি বলছে টাইকো ব্রো মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন এবং কিছু তথ্য সংগ্রহ করেন। তার এবং গবেষণালব্ধ তথ্য এবং অন্যান্য পর্যবেক্ষণের সাহায্যে 1618 খ্রিস্টাব্দে ডেনমার্কের অপর তোমার জ্যোতির্বিদ জোহান কেপলার সিদ্ধান্তে উপনীত হন যে গ্রহগুলো তোমার কোনো এক বলে প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে, এই সম্পর্কে 3টি সূত্র প্রদান করেছেন। অর্থাৎ তার নাম অনুসারে এই সূত্রকে বলা হয় কেপলারের সূত্র। তাহলে কেপলারের সূত্র তোমার কি কয়টা দেওয়া আছে? কেপলারের সূত্র তোমার 3টা দেওয়া আছে। তো এখান থেকে আমরা সুন্দরভাবে কি করব? মুখস্থ করে নেব। কেপলার সূত্র কয়টা? কেপলার সূত্র 3টা। একটা হচ্ছে উপবৃত্তীয় সূত্র, একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর অন্যটা হচ্ছে কি সময়ের সূত্র। অর্থাৎ উপবৃত্তাকার সূত্র কি বলছে? মুখস্থ করবা, প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তারপর বলছে গ্রহ এবং সূর্য সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্র অতিক্রম করে, এবং ক্ষেত্রীয় সময় সূত্র কি? অর্থাৎ প্রতিটি গ্রহের পর্যায়কাল বর্গ সূর্য তার দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কয়ার হবে, এবং তোমার কি সমানুপাতিক এ স্কয়ার হতে পারে। তাহলে এটা আমরা এই পার্টটা আমরা বিশেষ করে তোমার কি এটা মেডিকেলের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। তো সুন্দরভাবে এটা আমরা কি করবো? কভার করবো, ঠিক আছে না? তো আমরা দেখাইনি যে তোমার কি উপবৃত্তাকার সূত্র হতে পারে, তোমার কি গ্রহ তোমার কি সূর্যকে তোমার উপবৃত্তাকার ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে ঘুরতে পারে। তারপর তোমার ক্ষেত্রফল সূত্রটা দেখাই নিবা সুন্দরভাবে, এবং সময় সূত্রটা সুন্দরভাবে দাগায় নিবা, যে তোমার দূরত্বের ঘনফলে তোমার সমানুপাতিক, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক তোমার এ কিউব হতে পারে। তো এটা আমরা কি করবো? সুন্দরভাবে আমরা আন্ডারলাইন করে নেব, ঠিক আছে? অর্থাৎ আন্ডারলাইন করলে নিলেই হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিকটা কি দেওয়া আছে? নেক্সট টপিক দেওয়া আছে তোমার ব্যাখ্যা দিয়েছে এই সূত্রগুলো, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্রগুলো ব্যাখ্যা দিয়েছে। তো প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্রগুলো তুমি সুন্দরভাবে ব্যাখ্যাগুলো সুন্দরভাবে কি করবা? সুন্দরভাবে তুমি রিডিং দিলেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো আমরা আর এগুলা পড়ে সময় নষ্ট করতেছি না, এগুলো জানবা যে টি স্কয়ার তোমার সমানুপাতিক এ কিউব, এটা কার সূত্র? এটা তোমার কি তোমার কাপলারের তৃতীয় সূত্র হতে পারে। শেষ। তারপর এখান থেকে তুমি জেনে নিতে পারো যে এটা ওগুলাই পড়লাম রে ভাই, এগুলো তোমার যেগুলো আমরা পড়লাম সেগুলো তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো এগুলো এখান থেকে আর পড়বো না, এখান থেকে আমরা রিডিং দিয়ে দিব। তারপর নেক্সট পয়েন্ট আমরা চলে আসি। নেক্সট পয়েন্ট কি বলছে এখানে দেখো, মহাকর্ষে আমরা চলে আসলাম। তো মূল পয়েন্টে চলে আসলাম যে মহাকর্ষটা কি, যাকে বলা হয় গ্রাভিশনাল ফোর্স বলা হয়, অর্থাৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আবিষ্কার করেন। তাহলে মহাকর্ষ তোমার কি সূত্র আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী স্যার আইজাক আবিষ্কার করেছেন। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বোঝায়, অর্থাৎ যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলা হয়? মহাকর্ষ বল বলা হয়। এখান থেকে সিম্পল অ্যাজ দ্যাট ভাবে তুমি সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর দুটি বস্তুকণার মধ্যকার এই পরস্পর আকর্ষণ বলকে কখনো মহাকর্ষ আবার কখনো অভিকর্ষ বলে। এই দুটি বলের মধ্যে পার্থক্য রয়েছে, তা প্রশ্ন, যাকে মহাকর্ষ আর অভিকর্ষ কি? তাহলে এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে।
যে তোমার হচ্ছে কি সংখ্যাটা সিকিউর জন্য মুক্ত করবা। অর্থাৎ মহাবিশ্বে তোমার অবস্থিত দুটি বস্তু বা বস্তুকণার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। হ্যাঁ, তারপর এখান থেকে এতটুকু মুক্ত করবা। তারপর এখানে চলে আসো। এখানে কি বলছে, তোমার আকর্ষণ বলের মান শুধু বস্তুদের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তোমার হচ্ছে কি তোমার এদের আকার, তোমার হচ্ছে প্রকৃতি, অভিমুখ, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমি পরে আবার ধরে ধরে পড়ে দিচ্ছি। অভিকর্ষটা কি? পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। মুখস্থ করে নিবা। অর্থাৎ সূর্য এবং তোমার হচ্ছে কি এখানে বলছে আমি এই কালি দিয়ে আমি এই কালি আর ইউজ না করি, এই কালিটা ইউজ করলে তোমাদের দেখতে প্রবলেম হয়ে যাবে, আমি অন্য কালিটা ইউজ করতেছি। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি ওই সবুজটাই ইউজ করতেছি। যে তোমার হচ্ছে কি মানে তোমার এখানে বলছে পৃথিবী অন্য একটি বস্তুর বস্তু বা তোমার কি বলছে বস্তুকণার আকর্ষণকে বলা হয় অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল বলা হয়। অর্থাৎ এই তোমার হচ্ছে কি সূর্য এবং চন্দ্রের মধ্যকার আকর্ষণ বল মহাকর্ষ বল, এবং অন্যদিকে পৃথিবী এবং যে কোনো গাছের মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল বলা হয়। এখান থেকে আমরা এই পয়েন্টগুলো সুন্দরভাবে আমরা কি করব, জেনে নেব। ঠিক আছে, তো এখান থেকে যার সংখ্যাটা মুখস্থ করবা সিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট পড়ে নেব। এবং সেটা কৃষির উপর নির্ভর করে না, সেটা কৃষির উপর নির্ভর করে বস্তুতার ভরের উপর নির্ভর করে থাকে, এটা পয়েন্ট মুখস্থ করবা। এবং মাধ্যমে দূরত্বের উপর নির্ভর করে থাকে, এটা পয়েন্ট মুখস্থ করবা। কিন্তু 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 তোমার এদের আকৃতি, প্রকৃতি, অভিমুখ এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে কি মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করে না? তোমার এসব আসতে পারে, এবং মহাকর্ষ বল তোমার কিসের উপর নির্ভর করে, এসব আসতে পারে। এখান থেকে সংখ্যাটা আসতে পারে, মুখস্থ করে নিবা। সূর্য এবং চন্দ্রের মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়, এবং পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় অভিকর্ষ বল বলা হয়। জাস্ট এটা টন মুখস্থ করে নিবা। বাকিগুলো তোমার চলে আসো। তারপর বলতে হবে যে নিউটনের মহাকর্ষের সূত্র। এখানে পড়তে হবে যে তোমার 1667 তোমার কি 87 খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আপেল পতন এবং কি গ্রহ উপগ্রহের গতি পর্যবেক্ষণ করে মহাকর্ষের যে সূত্র আবিষ্কার করেছেন তা নিবিড়ভাবে সংজ্ঞায়িত হয়েছে। অর্থাৎ এই সূত্রটা কি, এই সূত্রটা আমাদের কি করতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে। এটা সিকিউর জন্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বা ম্যাথের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কভার আপ করে নিবা। ঠিক আছে, তো মনোযোগ দাও এখানে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কি করে থাকে, অবশ্যই আকর্ষণ করে থাকে। এই আকর্ষণ বল বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরের কি সমানুপাতিক, অর্থাৎ তোমার কি এবং এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তাহলে বস্তুকণা বলদ্বয় সংযোগ সরলরেখা বরাবর কি করে, তাহলে বস্তুকণা কি করে থাকে, সংযোগ সরলরেখা বরাবর কি করে। তাহলে এই পয়েন্টটা মুখস্থ করবা যে ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরের গুণফলে কি হবে, ভরের গুণফলে তোমার কি সমানুপাতিক হতে পারে। আমি এটা মুছাই দিচ্ছি যে ভরের গুণফলে তোমার কি সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং বলদায় বস্তুকণার সংযোগ সরলরেখা বরাবর কি করে থাকে। তাহলে এটা আমরা কি করবো, এই পুরা ইয়াটা আমরা মুখস্থ করে নেবো, এটা ম্যাথের জন্য লাগবে। তো দেখো, অর্থাৎ তোমার কি ভরের সাথে তোমার কি বলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক, এই তিনটা পয়েন্ট মুখস্থ করবা, যেখানে সূত্রটা দ্বারা এফ সমানুপাতিক m1 m2 বাই ডি স্কয়ার। ঠিক আছে না, অর্থাৎ বস্তুদ্বয়ের বল ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যেখানে সূত্রের দ্বারা এফ ইকুয়াল জি তোমার হচ্ছে কি m1 m2 এবং কি ডি স্কয়ার আসবে। তো এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16 তারপর ডেন্টালে অনেকবার আসছিল। তো এটা তোমার হচ্ছে কি হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। ঠিক আছে, তো এখান থেকে আমরা এতটুকু জানবো যে তোমার হচ্ছে কি মানে বল মহাকর্ষ বল তোমার হচ্ছে কি বস্তুতার গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, যেখানে তোমার হচ্ছে কি এফ সমানুপাতিক m1 m2, বড় হাতের m হবে না, একটা পাইলাম। আর একটা পাইলাম তোমার হচ্ছে কি এফ সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার পাইলাম। তাহলে এটা মুখস্থ করবা, যেখানে সূত্রটা দাঁড়ায় তোমার হচ্ছে কি এফ ইকুয়াল তোমার জি m1 m2 তোমার হচ্ছে কি বাই ডি স্কয়ার হতে পারে বা আর স্কয়ার হতে পারে। এগুলো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে না, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা কি করবো, মুখস্থ করে নেব। যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয়। ইহা বস্তুর মাধ্যমের প্রকৃতি এবং প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতা বস্তুকণা দুটি ভৌত নির্ভর করে না। অর্থাৎ জি এর মান যেখানে 6.67 × 10⁻৯ নিউটন মিটার ইন স্কয়ার কেজি ইনভার্স তোমার হচ্ছে কি স্কয়ার হতে পারে। তাহলে এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এখানে পড়ে নিবা। ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানলাম। তারপর চলে আসো, তারপরে এগুলো ম্যাথ তোমার দেওয়া আছে। যখন আমি ম্যাথ করে দেবো তখন ম্যাথ যখন তোমাদের আমি তোমার ম্যাথ ক্লাস নেব তখন ওখানে তোমার কভার করে দেবো এই টপিকগুলো। এখানে আজকে জাস্ট করে আমরা এমসিকিউ বেস এবং শর্ট কোশ্চেন বেস আমরা ক্লাসটা করতেছি। ঠিক আছে, তারপর নেক্সট টপিকে আমরা চলে যাও। নেক্সট টপিক এখানে কি বলা আছে যে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। তাহলে এইটা তোমার টনটন মুখস্থ করতে হবে। এইটা তোমার ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা কভার করে নিবা। তো এটা তোমার মাস্ট পড়তে হবে যে ভেক্টর রূপ তোমার নিচে কোনটি হতে পারে, নিচে কোনটি নাই। তো এটা মাস্ট মুখস্থ করবা। তুমি তোমার নাম ভুলে যাও, তোমার বাচ্চার নাম ভুলে যাও, কিন্তু তোমার নাম ভুলে যাও ঠিকই,
ঠিক আছে, কিন্তু এই পড়াগুলো ভোলা যাবে না। তো সুন্দরভাবে আমরা কি করবো, কভার করে নেব। মহাকর্ষ বলের প্রকৃতি এটা পড়তে হবে, যে মহাকর্ষ বল দুটি বস্তুর মাধ্যমে পারস্পরিক আকর্ষণ বল অবশ্যই, অর্থাৎ মহাকর্ষ বল দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে কোন কোন রেখা বরাবর কি করে, সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তারপর বলছে বস্তুদের মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এবং ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এগুলা এমসিকিউর জন্য, তারপর তোমার হচ্ছে কি ওভারঅল তোমার হচ্ছে কি মেইন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না, এগুলা 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে পড়ে নিবা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে ট্রু ফলস আসতে পারে। তো সুন্দরভাবে গেলে কি করবা, ভাইয়ের সঙ্গে দাগায় নাও যে তোমার হচ্ছে কি এখানে আকর্ষণ বল বিদ্যমান থাকে, দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, ভরের গুণফলের সমানুপাতিক এবং বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হতে পারে। এটা এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে না। যেখানে এই সূত্রটা মুখস্থ করবা যে W সমান mg লেখা যায়, যেখানে ওজন সমান ভর গুণিত অভিকর্ষ, তখন এটা 5 স্টার ইম্পর্টেন্ট। মেডিকেলের ক্ষেত্রে তোমার এভাবে কোশ্চেন চলে আসে যে নিচের কোনটি সূত্র সঠিক হতে পারে। এখান থেকে আর কিছু পড় নাই, এখান থেকে এতটুকু পড়বা যে কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে বলা হয় ওজন বা ভার বলা হয়। তাহলে এখান থেকে সিকুর জন্য এই পয়েন্টটা আমরা কি করবো, মুখস্থ করে নেবো, ঠিক আছে না। সিকুর জন্য কি করবা, এতটুকু দাগাই নিবা। অথবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এভাবে আসতে পারে যে তোমার পুরা পাঠটায় উঠাই দিয়ে বললো যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি কোন সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তাহলে এই পুরো পাঠটা আমরা কি করবো, পুরো পাঠটায় আমরা সুন্দরভাবে আমরা দাগাই নেবো। তারপর নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক কি বলছে, যে নিউটনের সূত্রের থেকে ক্যাপলারের সূত্র। এখান থেকে আমরা কিছু পড়বো না, যখন আমরা ম্যাথ করবো তখন ওখান থেকে দেখলে হয়ে যাবে, এগুলো আমরা পড়বো না, ঠিক আছে না। যখন আমরা ম্যাথ সলিউশন করবো, ম্যাথ ক্লাস করবো, ওখানে ভাইয়া সুন্দরভাবে কনসেপ্টটা তোমাদের বোঝাই দেবে। এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে এতটুকু মনে রাখতে পারো যে ক্যাপলারের তৃতীয় সূত্র হচ্ছে কি টি স্কয়ার সমানুপাতিক তোমার আর স্কয়ার হতে পারে, অর্থাৎ সূর্যের পর্যায়কাল বর্গ সূর্য হতে গ্রহের মধ্যবর্তী দূরত্বের ঘনের সমানুপাতিক, যেখানে ইহা ক্যাপলারের তৃতীয় সূত্র। আমরা ওখানে ওইভাবেও দেখছি যে তোমার স্কয়ার সমানুপাতিক a কিউব হতে পারে, অথবা টি স্কয়ার সমানুপাতিক আর কিউবও হতে পারে। দুইটা মনে রাখবা, মাইন্ড ইট, ঠিক আছে না। তো আমরা দুইটা কি করবো, মনে রাখবো। এখানে এ স্কয়ার হতে পারে, আর স্কয়ার হতে পারে, পারলে এই সূত্রটা এমনিতে দেখে নিবা। হ্যাঁ, তারপর তোমার পৃথিবীর ভর তোমার এত হতে পারে, এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে না, যে পৃথিবীর ভর এত। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে কিছু পড়তে হবে না। আমরা যখন ম্যাথ করবো তখন এগুলো সুন্দরভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো। জড়তার ভর এবং অভিকর্ষ ভর এখান থেকে জাস্ট এতটুকু মুখস্থ করতে পারো। এটা অল্প একটু পরে দিই, তোমাদের লাগবে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বল সমান হচ্ছে কি বস্তুর ভর এবং ত্বরণকে বোঝা, অর্থাৎ এফ সমান এম এ কে বোঝানো হয় থাকে, বা এফ সমান কি লেখা যায়, এম জিও লেখা যেতে পারে, ঠিক আছে। তো দুটি সূত্র মনে রাখবা, যে বলছে নিউটনের গতির সূত্র থেকে আমরা এফ সমান এম জি, অর্থাৎ এই হচ্ছে প্রযুক্ত বল, যে হচ্ছে ভর এবং এ হচ্ছে ত্বরণ, অর্থাৎ উপরের সমীকরণ যায় এভাবে লেখা যেতে পারে, ঠিক আছে না। অর্থাৎ তোমার কি জড়তা, বস্তুর ভর, জড়তার পরিমাপ এবং এর মান, প্রযুক্ত বল, ত্বরণের সৃষ্টির অনুপাতকে বোঝানো হয় থাকে। জাস্ট এটা তুমি নিজ দায়িত্বে রিডিং দিলে হয়ে যাবে। আহামরি ইম্পর্টেন্ট না ভাই, শুনো, আহামরি এটা ইম্পর্টেন্ট না, তো আমি দেখাই দিচ্ছি না, ঠিক আছে না। জাস্ট এটা সুন্দরভাবে রিডিং দিয়ে দিবা। হ্যাঁ, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক কি বলছে, মহাকর্ষ বল সম্পর্কে আলোচনা করবো। মহাকর্ষ বল থেকে তোমার এই সূত্রটা মুখস্থ করবা যে এফ ইকুয়াল তোমার কি জি বড় ছোট এম গুণন বড় ছোট এম M1 এবং M2 আর স্কয়ার হতে পারে বা ডি স্কয়ার হতে পারে। বস্তুর অভিকর্ষ ভর এমন একটি ভর যার উপর মহাকর্ষীয় ক্ষেত্রে টান নির্ভর করে থাকে। তাহলে এটা এমনিতে মনে রাখবা, যে তোমার বস্তুর অভিকর্ষ ভর এমন একটি ভর যার উপর কৃষি নির্ভর করে থাকে, মহাকর্ষ টান ভর নির্ভর করে থাকে। জাস্ট আমরা এটা রিডিং দিয়ে দেবো। তারপর নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট কি বলছে, মহাকর্ষ ধ্রুবক বা অভিকর্ষ তল। এখান থেকে আমরা কিছু পড়বো না, আমরা তো জানলাম যে তোমার কি একক ভর বিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্বের থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষ ধ্রুবক বলে। এই সংখ্যাটা তোমার মেডিকেল 16 থেকে 17 চলে আসছিল ভর্তি পরীক্ষায়। এই সংখ্যাটা পুরোটা উড়ে দিয়ে বলছো যে মহাকর্ষ ধ্রুবক এটা হবে না অভিকর্ষ ধ্রুবক হবে না তোমার উভয় হবে না কোনোটি নয়, এভাবে কোশ্চেন আসছিল। তো এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তো এটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর চলে আসো নেক্সট পয়েন্ট, আমরা চলে যাই। নেক্সট পয়েন্টটা তোমার কি বলতে আছে, এগুলো আমরা পড়বো না। এখান থেকে এতটুকু তোমরা জানি নিবা, আমরা আগেই পড়েছিলাম যে তোমার কি জি, অর্থাৎ এসআই পদ্ধতিতে জি এর মান তো কত ধরা যেতে পারে। এসআই পদ্ধতিতে তোমার জি এর মান তোমার 6.67 × 10⁻19 আর -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স হতে পারে। তারপর মহাকর্ষ ধ্রুবক তোমার মাত্রা হবে এত, এবং জি এর সার্বজনীন ধ্রুবক বলা হয়। তাহলে এগুলা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা কি করবো, কভার করে নেব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আর তোমার মেইন এক্সামের জন্য তোমার কি 100% স্টার দিয়ে দিলাম, একদম ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলো রিং দিলে হয়ে যাবে। অভিকর্ষ ত্বরণ আমরা পড়বো, যে বলছে নিউটনের গতির সূত্র অনুসারে বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়। অভিকর্ষ একটি বল, এই বল কোন একটি বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করবে, অতএব বস্তুতে অভিকর্ষ বল কর্তৃক যে ত্বরণ উৎপাদন হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। অথবা কোন স্থানে অভিকর্ষ টানে মুক্তভাবে পরিণত বস্তু বেগ বৃদ্ধি হারকে বলা হয় কি ওই তোমার কি অভিকর্ষ বা অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ একে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মানটা হচ্ছে তোমার কি জি ইকুয়াল লেখা যায় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা মুখস্থ করবো।
তারপর এখান থেকে কিছু পড়ার দরকার নেই, অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ স্থান নিরপেক্ষ নয়, এটা ট্রু ফলসের জন্য আসতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে পৃথিবী 45 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষের মান আদর্শ ধরা হয়। তাহলে পৃথিবী কত ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান ধরা হয়? 45 ডিগ্রি অক্ষাংশ আদর্শ মান ধরা হয়। এখান থেকে এতটুকু মুস্ত করবা, যেখানে এস এককে তোমার হচ্ছে কি, মানে তোমার জি এর তোমার হচ্ছে কি একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে, এর মাত্রা হতে পারে তোমার হচ্ছে কি এই যে তোমার এল টি ইনভার্স তোমার হচ্ছে কি 2 হতে পারে, যেখানে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। ঠিক আছে না? তো বেগ থাকলে মানে ইনভার্স 1 আসবে, আর তোমার হচ্ছে কি যদি ত্বরণ থাকে তাহলে মাত্রা হবে টি এল টি ইনভার্স কি আসবে 2 আসবে, এবং যেখানে তোমার হচ্ছে কি মানটা আছে 9.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু বলবো না, জাস্ট এই সূত্রটা তোমার কি মুখস্থ করলে হয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব। ঠিক আছে, তারপর নেক্সট টপিকে চলে যাও। এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে পরে আমরা টাইম নষ্ট করবো না। এখান থেকে আমি আবারও বলতেছি, এখান থেকে অল্প একটু পড়তে হবে, ট্রু ফলসের জন্য পড়তে হবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে। ঠিক আছে না? আর এসএসসি এক্সামের জন্য তোমার এমসিকিউর জন্য পড়তে হবে। তো এমসিকিউর জন্য আবার এই পার্টটা ইম্পর্টেন্ট। এখানে বলছে মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে পার্থক্য। আমি একদম দাগাই দিচ্ছি যে জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয় এবং অন্যদিকে জি কে পরিবর্তনশীল ধ্রুবক বলা হয়। জি এর মান হচ্ছে 6.675 ইন্টু 10 ইনভার্স 8 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। অন্যদিকে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি একটি স্কেলার রাশি এবং ছোট জি এক ধরনের ভেক্টর রাশি। অর্থাৎ জি এর মান বস্তুর ভরের উপর বা বহুকেন্দ্র হতে বস্তুর নির্ভর করে না, কিন্তু তোমার হচ্ছে জি এর মান তোমার কিসের উপর নির্ভর করে? এই জিটার মান তোমার ভরের উপর নির্ভর করে না, কিন্তু সরি কিন্তু তোমার হচ্ছে কি ভূকেন্দ্র তোমার হচ্ছে কি হতে দূরত্বের উপর নির্ভর করে থাকে। তাহলে এগুলা টনটন মুখস্থ করবা। ঠিক আছে না? এগুলা একদম তোমার রিভিশনের পার্টের মধ্যে রাখবা। আমি রিভিশন লিখে দিচ্ছি, তোমরাও রিভিশন লিখে দিবা। যেগুলো রিভিশন আমি লিখে দিচ্ছি ওগুলো ইউজ পরিমাণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন যদি গুরুত্ব না দাও ভাইয়ের কথাগুলো তাহলে ভবিষ্যতে তুমি পস্তাবা। তো আমরা চলে আসি, তারপর নেক্সট টপিকে চলে আসি, পৃথিবীর ভর এবং গড় ঘনত্ব। এখানে কি বলছে এগুলো থেকে আমরা কিছু পড়বো না। যখন ম্যাথ আমরা সলিউশন করবো, ম্যাথ ক্লাস, তো ওখান থেকে আমরা সুন্দরভাবে জেনে নিব, এখান থেকে আমরা করতেছি না। ঠিক আছে, তারপর অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আমরা কিছু পড়বো না এখান থেকে। এখানে কোশ্চেন তোমার চলে আসছে যে কত ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান ধরা হয়? 50 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ মান ধরা হতে পারে। এটা আমরা পড়লাম। ঠিক আছে, এখান থেকে পড়লেও পড়ার দরকার নেই। ঠিক আছে না? তো তোমার এখান থেকে এতটুকু পড়তে হবে যে অভিকর্ষ ত্বরণ ধ্রুবক নয়। তাহলে অভিকর্ষ ত্বরণ কি ধ্রুবক? ধ্রুবক নয়। তিনটি কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়। সেই তিনটি কারণ কি? উচ্চতা ক্রিয়ার কারণে, অক্ষাংশ ক্রিয়া বা আকৃতির কারণে এবং পৃথিবীর ঘূর্ণন কারণে হতে পারে। তাহলে এই তিনটা পার্ট একদম টনটন মুখস্থ করে যে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন নয়, এটা তো তোমার অভিকর্ষ ত্বরণ স্থান তোমার পরিবর্তনশীল হতে পারে। হ্যাঁ, এটা তোমার কি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে থাকে এবং অক্ষাংশ পৃথিবীর ঘূর্ণায়ন বা পৃথিবীর আহ্নিক গতির উপর নির্ভর করে থাকে। শেষ। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে জাস্ট এই সূত্রটা খালি মুখস্থ করবো। ম্যাথের ক্ষেত্রে এটা লাগবে, যখন আমরা ম্যাথ সলিউশন করবো তখন এটা লাগতে পারে। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলা আসে না, পড়বো না। এই তোমার সূত্রটা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে কি তোমার 14 থেকে 15 সালে চলে আসছিল। এই জন্য বারবার বলি যে যেগুলো দেখা দিচ্ছে ওগুলো ইউজফুল মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা পড়বো না, এগুলো আসে না, এগুলো না আসবে তোমার ভর্তি পরীক্ষায়, না আসবে তোমার মেন পরীক্ষা আসতে পারে, কিন্তু এখান থেকে আমরা পড়বো না। ঠিক আছে, অর্থাৎ এগুলো আমাদের পড়ার নিড হবে না। এখান থেকে এতটুকু মুস্ত করতে পারো যে তোমার মেরুতে 90 ডিগ্রি কাজেই কস তোমার ল্যামডা ইকুয়াল 0 হতে পারে, এবং যেখানে জিটা ইকুয়াল জি, মেরু এবং ভূপৃষ্ঠে তোমার অভিকর্ষ ত্বরণের মান একই থাকে। তাহলে মেরু এবং ভূপৃষ্ঠে তোমার কি ত্বরণের মান কি থাকতে পারে? একই থাকতে পারে। এটা ট্রু ফলসের জন্য তোমার আসতে পারে। তো ট্রু ফলসের জন্য এখানে আমি লিখে দিচ্ছি, ভালোভাবে লিখে দিচ্ছি। তো এটা তোমাদের তোমার ট্রু ফলসের জন্য আসতে পারে। তো এটা ট্রু ফলসের জন্য আমরা কি করব দেখে নিব। ঠিক আছে, তারপর চলে আসো, এখান থেকে কিছু পড়বো না। এখান থেকে এতটুকু পড়তে পারো যে পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবী অঞ্চলে বা নিরক্ষীয় জি এর মান সর্বনিম্ন এবং দুটি মেরুতে সর্বোচ্চ হতে পারে। শেষ। তারপর পর্যালোচনা পূর্বের আলোচনা এবং পরীক্ষালব্ধ ফলাফলে জি এর মান সম্পর্কে আমরা লিখতে পারি। এটা পড়তে হবে। এটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের পড়তে হবে। ঠিক আছে না? তোমার ইনফিনিটি স্টার বলা যেতে পারে যে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে উঠলে জি এর মান কমে যায়। একেবারে আমি দাগাই দিই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে মান কমে যায়, পৃথিবীর অভ্যন্তরে নামলে যে মান বাড়ে, বিষুবী অঞ্চল থেকে মেরু অঞ্চলে তোমার কি মান বাড়ে, এবং ঘূর্ণিঝড়িত মেরু অঞ্চল কমে যায় এবং বিষুবী অঞ্চলে বেশি দেখা যায়। যেখানে তোমার জি এর মান সমান ধরা এত, বিষুবী অঞ্চলে ধরা হয় এত, ঢাকাতে পরিমাণ এত, রাজশাহীতে পরিমাণ এত, করে সবগুলো মুক্ত করে নিবা। তারপর বলছে কি মেরুতে তোমার কি বলছে দেখো, যে মেরুতে ভূপৃষ্ঠে কি বলছে দেখো, মেরুতে ভূপৃষ্ঠের তোমার মেরুতে ভূপৃষ্ঠে তোমার জি এর মান বিভিন্ন স্থানে সমুদ্র তোমার পৃষ্ঠের সমুদ্র হতে পারে এবং 50 ডিগ্রি অক্ষাংশে জি এর মান আদর্শ মান ধরা হয়, যেখানে মানটা হচ্ছে 9.11 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে না? তো জি এর মান জেনে পৃথিবীর গড় ঘনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। পৃথিবীর নিজ অক্ষের উপর তোমার আবর্তনকাল 24 ঘন্টা এবং নিরক্ষ অঞ্চলে এর মান সর্বনিম্ন এবং মেরুতে সর্বাধিক। এগুলা তোমার কি মেইন পরীক্ষার জন্য, মেইন তোমার কি মেইন তোমার এক্সামের জন্য, হ্যাঁ তোমার এমসিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট। এগুলো থেকে তোমার ট্রু ফলস বা এমসিকিউ চলে আসতে পারে। তো এই পার্টটা সুন্দরভাবে আমরা কি করবো, কভার আপ করে নেবো। ঠিক আছে না? দেখো
মেডিকেল ভর্তি পরীক্ষায় 13 থেকে 14 সালে চলে আসলো, এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় 18 থেকে 19 সালে চলে আসলো। তো এগুলো হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, তো আমরা পড়ে নেবো, ঠিক আছে। তারপর চলে আসো, এখান থেকে আমরা কিছুই পড়বো না, এখান থেকে পড়ার আমাদের প্রয়োজন হবে না, তো আমরা পড়বো না, ঠিক আছে। এগুলো পড়বো না, এগুলো আমরা স্কিপ করবো। অভিকর্ষ ক্ষেত্রে প্রবলের মানটা আমাদের পড়তে হবে, যে অভিকর্ষের ক্ষেত্রে যে কোনো বিন্দুর একটি বস্তুর বস্তুর স্থান স্থাপন করলে ওই ভরের উপর যে বল ক্রিয়া করে তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্রে প্রবল বলা হয়। তাহলে এই পয়েন্ট আমরা কি করবো, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। সিকিউর জন্য মাঝে মাঝে বলে যে তোমার কি অভিকর্ষের ক্ষেত্রে প্রবল মানতো না, সংখ্যাটা বলো, তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করবা। যেখানে তোমার হচ্ছে কি ইকুয়াল এফ বাই, তোমার যেখানে সূত্রটা হচ্ছে ইকুয়াল এফ বাই এম, যেখানে বরাবর একটি ভেক্টর রাশি এবং এর কি আছে, মান এবং দিক আছে। আমরা জানি যে তোমার রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। ভেক্টর অধ্যায়ে আমরা পড়ছিলাম যে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে এই ভেক্টর রাশি, এবং যা কিছু পরিমাপ করা না যার তোমার যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে, কিন্তু যার নির্দিষ্ট মান এবং দিক আছে তাকে বলা হয় কি ভেক্টর রাশি, আর যার নির্দিষ্ট মান আছে কিন্তু দিক নেই তাকে বলা হয় স্কেলার রাশি বলা হয়, বা অদিক রাশি বলা হয়। শেষ। এসআই বা এককের মাত্রা হবে তোমার কি, তোমার মাত্রা হতে পারে নিউটন কেজি ইনভার্স হতে পারে, এবং মাত্রা হতে পারে তোমার এল টি ইনভার্স হতে পারে। এটা আবার কি, এটা তোমার কিন্তু ত্বরণের মাত্রাকে বোঝায়। তো ত্বরণের মাত্রা এবং তোমার সাবকোষের মাত্রা ইম্পর্টেন্ট, তো এটা 10 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো আমরা কি করবো, পড়ে নেবো, ঠিক আছে। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিক থেকে তোমার এই সূত্রগুলো এমনিতে মনে রাখতে পারো। বিন্দু ভরের প্রাবল্য, এখান থেকে এতটুকু মনে রাখতে পারো। এটা তোমার কি মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য দূরত্বের বর্গের পরিবর্তিত হয়। তাহলে এটা তোমার কি দুইটা স্টার দিয়ে দিলাম, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর চলে আসো, এখান থেকে আমরা কিছু পড়বো না, জানা বিষয়, জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। মহাকর্ষীয় বিভব পড়তে হবে, এখান থেকে সংখ্যাটা পড়তে হবে যে অসীম দূরত্ব হতে বস্তুর ভরে যে কোনো বস্তুতে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই বিন্দুর তোমার মহাকর্ষীয় বিভব বলে, যেখানে ভি দ্বারা প্রকাশ করা যেতে পারে। এটা তোমার ম্যাথের ক্ষেত্রে অনেক লাগে, যে যেখানে লেখা যায় ভি সমানুপাতিক তোমার কি লেখা যায়, ভি সমান তোমার ডাব্লিউ বাই তোমার কি এম লেখা যেতে পারে। তো এটা সিকিউর জন্য আমরা কয়ের জন্য আমরা কি করবো, একদম টনটনভাবে কি করবো ভাইয়া, পুরা মুখস্থ করে নেবো, কেননা তুমি টনটন মুখস্থ করলে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। তো ওভারঅল আমরা সুন্দরভাবে এগুলো কি করে নেব, কভার করে নেব, ঠিক আছে। তারপর চলে আসো, এখানে কি বলছে, এখানে বলছে উল্লেখ্য দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের কাজ করে থাকে, বাইরের কোনো বল বা শক্তি প্রয়োজন হয় না। অর্থাৎ সুতরাং মহাকর্ষীয় বিভবকে ঋণ রাশি দ্বারা প্রকাশ করা, ঋণ মানে তোমার মাইনাস, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব ঋণাত্মক হতে পারে, এবং এটি একটি কি স্কেলার রাশি, তাহলে অসীমের মহাবিভব শূন্য হতে পারে। এগুলো আছে এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তো আমরা পড়ে নেব, ঠিক আছে না। যদি কোশ্চেন আসে যে মহাকর্ষী বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি, অবশ্যই কি হবে, স্কেলার রাশি হবে। যেখানে তোমার এসআই পদ্ধতিতে তোমার এরকম হচ্ছে কি জি জুল কেজি ইনভার্স হতে পারে, এবং মাত্রা হতে পারে কি এল স্কয়ার টি ইনভার্স, অথবা এটা 10 স্টার ইম্পর্টেন্ট ফর তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, তো আমরা পড়ে নেব। তারপর এখান থেকে আর কিছু পড়তে হবে না, এখান থেকে জাস্ট এতটুকু মুখস্থ করবা, এটা সূত্র তোমার ম্যাথের ক্ষেত্রে লাগতে পারে। শেষ। এখান থেকে আমরা পড়বো, আর এখান থেকে আমরা কিছুই পড়বো না। তাও আমি পড়াই দিই যে তোমার এখানে সরি ভাই, একটু অসুস্থ তো একটু মাঝে মাঝে কাশি আসলে তোমার বিরক্ত ফিল করবে না। যে ঋণ চিহ্ন এই অর্থ প্রকাশ করে, অর্থাৎ যে বাহ্যিক কোনো বল বা শক্তি দ্বারা কাজ সম্পূর্ণ হয়নি, অর্থাৎ মহাকর্ষীয় বলই কাজ সম্পূর্ণ করেছে, দূরত্ব বৃদ্ধি পেলে মহাকর্ষীয় বিভব বৃদ্ধি পায়। তো আবার এখানে বলতে অসীম কোনো বস্তু মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হয়, এবং অসীমে সর্বোচ্চ মান এর শূন্য হতে পারে। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে, ঠিক আছে না। এই পয়েন্টটা জাস্ট তুমি তোমার নিজ দায়িত্বে সুন্দরভাবে রিডিং দিবা, রিডিং দিলে আমার এখানে ইম্পর্টেন্ট না, তো সুন্দরভাবে এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে। তো আমরা কি দেবো, সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। তো রিডিং দিলে তোমার আর এখানে কোনো কথা বা কোনো কনফিউশন এখানে আসার কথা না, তো সুন্দরভাবে আমরা কি দেবো, রিডিং দিয়ে দেবো। তারপর নেক্সট টপিকে আমরা চলে যাই, যে বলছে বিশেষ ক্ষেত্র। এখান থেকে এতটুকু আমরা কিছু পড়বো না, জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। বিভব পার্থক্য কাকে বলে, জাস্ট তুমি তোমার দায়িত্বে রিডিং দিয়ে দিবা, এগুলো ইম্পর্টেন্ট না ভাইয়া, পুরা যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু জায়গায় দিচ্ছি, আমরা অতিরিক্ত পড়া পড়বো না, সময় নষ্ট করবো না, ঠিক আছে। এগুলো আমরা স্কিপ করবো, এগুলো না আসে তোমার, এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ ইম্পর্টেন্ট, তোমার যারা ইঞ্জিনিয়ারিং বুয়েট কুয়েট সুয়েটের জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু যারা মেডিকেলে তোমার কি মানে জন্য তোমার প্রিপারেশন নিবা বা এক্সামের জন্য প্রিপারেশন নিবা, তত এক্সাম এবং মেডিকেলের জন্য দ্যাট উইল বি মোর দ্যান এনাফ এখান, ঠিক আছে। এখান থেকে এতটুকু পড়তে হবে যে তোমাকে কোনো নিরেট গোলকের জন্য অন্য কোনো বিন্দুতে মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় সূত্র প্রয়োগ করতে গেলে বিভব এবং প্রবল্য সহ মহাকর্ষীয় বল নির্ণয় করতে গেলে তিনটি ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে বিন্দু গোলকের ভিতরে অবস্থিত হতে পারে এবং উপরে অবস্থিত হতে পারে, সেটা বাইরে অবস্থিত হতে পারে। এটা ট্রু ফলসের জন্য আসতে পারে, কয়েকটাই দশা সম্পূর্ণ হয়
হ্যাঁ, তো সুন্দরভাবে এখান থেকে আমরা কি করবো, মেইন এক্সামের জন্য আমরা পড়ে নেবো, আমার ইম্পর্টেন্ট না। তারপর এগুলো আমরা কিছু পড়বো না, এগুলো স্কিপ করবো, এগুলো না আসে তোমার কি এগুলো আমাদের প্রয়োজন হবে না, তো আমরা সুন্দরভাবে এগুলো স্কিপ করবো। মহাকর্ষীয় কেন্দ্র অল্পটা আমাদের পড়তে হবে, যে কোনো একটি বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দ্বারা আকৃষ্ট হয় তাকে বস্তুর ওজন বা ভার বলা হয়। তো ভর আলাদা, ভার আলাদা, এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, তার ওজন একটি বিন্দুর মধ্য দিয়ে বস্তু সর্বদা ক্রিয়া করে থাকে, এই বিন্দু হলো অভিকর্ষ ভার কেন্দ্র বলা। এটা সিকিউর জন্য তোমার কি মেইন পরীক্ষার জন্য তোমার ক খ ক এর জন্য আসতে পারে, তো ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে কি করবা পড়ে নিবা। আর মেডিকেলের জন্য তোমার সংখ্যাটা উঠাই দিয়ে বলবে এটা কিসের সংখ্যা হতে পারে, তো এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর জানা বিষয় পড়তে হবে যে সুষম দণ্ডের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র মধ্য বিন্দু দিয়ে থাকে। তারপর বৃহদণ্ডের আংটি, বৃত্ত বা আংটির ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কোথায় থাকে, জ্যামিতিক কেন্দ্র থাকে, বা সামুদ্রিকের ক্ষেত্রে থাকতে পারে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, এবং বেলুন আকৃতি থাকতে পারে অক্ষদ্বয়ের ছেদবিন্দুতে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, 10 স্টার ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। এবং মেইন এক্সামের জন্য তোমার ট্রু ফলস আসতে পারে, তো সুন্দরভাবে এখান থেকে কি করবো, এমসিকিউর জন্য আমরা পড়ে নেব। দাগে দিচ্ছি যে এখান থেকে দাগে দিতে হবে, তো সুন্দরভাবে আমি এই পয়েন্টটা সুন্দরভাবে দাগে দিচ্ছি। তো সুন্দরভাবে তোমরা কি করবা, এই পয়েন্টটা সুন্দরভাবে দাগে নিবা। তারপর চলে আসো ভারকেন্দ্র বলতে হবে, ভারকেন্দ্র থেকে আমরা কিছু বলবো না, রিং দিব। এগুলো আমরা ম্যাথ করবো, ম্যাথ ক্লাসে আমরা সুন্দরভাবে ধরে ধরে পড়বো, ঠিক আছে না ভাই, সুন্দরভাবে পড়াই দেবে, সমস্যা নেই। ভারকেন্দ্র ভরকেন্দ্র থেকে তুমি সিকিউর জন্য জাস্ট খালি তুমি ক এবং ক্ষয়ের জন্য নিজ দিতে পড়ে নিবা, এখানে এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, মুক্তিবেগ বলছে, মুক্তিবেগটা পড়তে হবে। ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে কোনো বস্তু অভিকর্ষীয় সীমা ছড়িয়ে যায় সেইকে বলা হয় মুক্তিবেগ। মুক্তিবেগে তোমার সেই বেগটা হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড বা 7 মাইল হতে পারে। এটা তোমার ইনফি টেস্টটা ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তির জন্য, তো সুন্দরভাবে আমরা কি করবো, কভার করে নেব, ঠিক আছে। মুক্তিবেগ কাকে বলে এতটুকু তোমরা সিকিউর জন্য মুখস্থ করে নিবা, যে মুক্তিবেগটা আসলে কি সিকিউর জন্য আমাদের মুখস্থ করতে হবে ওভারঅল, ঠিক আছে। তো আমি দেখাই দিচ্ছি যে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে বলা হয় মুক্তিবেগ বলা হয়। তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব, ঠিক আছে। তারপর চলে আসো, তারপর আমাদের পড়তে হবে, কি পড়তে হবে দেখিয়ে নেব। তো আমাদের এতটুকুই পড়তে হবে, ঠিক আছে। তো যতটুকু পড়ার দরকার আমরা ততটুকুই পড়তেছি। হ্যাঁ, এখান থেকে কভার করে নিলে হয়ে যাবে। চলো, এখান থেকে এই সূত্রগুলো মুখস্থ করে নিবা। তারপর এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, এবং এগুলো মুখস্থ করতে হবে। এগুলা ম্যাথের ক্ষেত্রে তোমার লাগবে, ওভারঅল কি লাগতে পারে, ঠিক আছে। তারপর মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। মুক্তিবেগ কি বস্তুর ভরের উপর নির্ভর করে? অবশ্যই, অবশ্যই বস্তুর ভরের উপর নির্ভর করে না। বস্তুর ছোট বড় বড় যাই হোক না কেন মুক্তিবেগ একই থাকবে, শেষ। এখান থেকে জাস্ট খালি এই দুইটা পয়েন্ট মুখস্থ করলে হয়ে যাবে। তারপর নিচে নিচে যাই, আমরা নিচে স্ক্রল করি। এখান থেকে এতটুকু মনে রাখতে পারো যে তোমার হচ্ছে কি মুক্তিবেগ, এটা ম্যাথের ক্ষেত্রে লাগবে। যখন আমরা ম্যাথ করবো তখন লাগবে, বা মেডিকেলে ম্যাথ আসে ভালোভাবে, ওখান থেকে কভার করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা কি করবো, কভার করে নেব। চলো আমরা কভার করে নিই। তারপর এখান থেকে আমরা কিছু মুখস্থ করবো না, এখান থেকে না আসে এগুলা, এগুলো আমরা তোমার মেইন টপিকে আমরা জানবো। এখান থেকে ওভারঅল না, এগুলো আমরা তোমার একদম লাস্ট পেজে দেখবো। লাস্ট পেজে সুন্দরভাবে দেওয়া আছে, ওখান থেকে দেখবো। এই পার্টটা তোমার সুন্দরভাবে স্কিপ করবো, ইম্পর্টেন্ট না। তারপর চলে আসো, নেক্সট টপিকে চলে আসি আমরা। এগুলো ম্যাথ, তো ম্যাথ তোমাদের সুন্দরভাবে করে দেবো। আজকে আমরা সুন্দরভাবে বইটাকে আন্ডারলাইন করে নিই, শেষ করে দিই এমসিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য। তারপর ম্যাথে আমরা চলে যাচ্ছি। তো পৃথিবীর গড় ঘনত্ব এতটুকু মুখস্থ করবা যে 5.5 × 10⁻³ কেজি মিটার ইনভার্স কিউব হতে পারে। জি এর পরিমাপ করে কোথাও ঘনত্ব কম বা বেশি তা পরিমাপ করা যায়, ঠিক আছে। জি এর মান নির্ধারণ করে খনিজ পদার্থ অন্বেষণ করা হয়। এই তিনটা পয়েন্ট তুমি সুন্দরভাবে জেনে নিবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আর মেইন এক্সামেতে তোমার এমসিকিউর জন্য, ঠিক আছে। তারপর চলো, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, অর্থাৎ অর্থাৎ যেসব উপগ্রহ আমরা মানুষের তৈরি, ঠিক আছে, যে স্যাটেলাইট হতে পারে, তারপর গ্যালাক্সি হতে পারে কৃত্রিম, তো এগুলা তোমার হচ্ছে কৃত্রিম উপগ্রহ বোঝানো হয়। এদের 24 ঘন্টা তোমার কক্ষপথে আবর্তন করতে পারে। তোমার যে ভূ উপগ্রহ পর্যায়কাল 24 ঘন্টা, তার কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলা হয়। এগুলো এমনিতে মনে রাখবা যে চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ যা 30 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারে। এগুলো জাস্ট নাইস টু পড়লে হয়ে যাবে, এই পয়েন্টগুলো সুন্দরভাবে তুমি মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে না, আমার ইম্পর্টেন্ট না। তারপর ব্যবহার, অর্থাৎ তোমার এই যে কৃত্রিম উপগ্রহ কিসের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, তোমার এসির জন্য, তোমার মেইন এক্সামের জন্য ক এবং খ এর জন্য আসতে পারে, এবং এমসিকিউ আসতে পারে।
তো টেলিফোন ইন্টারনেট এর মাধ্যমে তোমার সাথে কি যোগাযোগ স্থাপন করতে ব্যবহার করা হয়, আবহাওয়ার পূর্বাভাস জানতে ব্যবহার করা হয়, পৃথিবীর আকাশ সম্পর্কিত ভূ জরিপ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপর কি ভূপৃষ্ঠে তোমার সাথে গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চল বেতার টেলিভিশন রেডিও স্টেশন হিসেবে ব্যবহার করা হয়, ও ঊর্ধ্ব আকাশে বিভিন্ন বিকিরণ এবং তার প্রভাব বিভিন্ন অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, প্রতিরক্ষামূলক পাহারা এবং বিভিন্ন সাময়িক অবস্থান নির্ণয় করতে ব্যবহার করা হয়, এবং খেলাধুলা গ্রহ উপগ্রহ মহাজাগতিক রশ্মি ক্ষেত্রে ব্যবহার করা হয়। জাস্ট তুমি নিজ দায়িত্বে রিডিং দিলে হয়ে যাবে। তো সুন্দরভাবে এখানে করা করে নিবা। ঠিক আছে, রিডিং দিলে তুমি বুঝতে পারবা যে কোনগুলো হতে পারে কোনগুলো হবে না। মহাশূন্যতা ওজনহীনতা জাস্ট এখান থেকে এতটুকুই পড়তে পারবা যে তোমার ভূ স্থির উপগ্রহ যোগাযোগের ব্যবস্থা বহুলভাবে ব্যবহৃত হয়, যেখানে তোমার কি SYN সিনকম স্যাটেলাইট, ঠিক আছে না, হতে পারে। ঠিক আছে না, এখান থেকে এতটুকু বুঝতে করলে হয়ে যাবে। এটা হচ্ছে উপগ্রহ থেকে আমরা মডেলের মাধ্যমে আমরা মোবাইল ফোনে গ্রাহককে যন্ত্রে প্রেরণ করতে পারি। সেখানে আবার তোমার কি আমরা যদি এখান থেকে যদি আমরা তথ্য যদি প্রেরণ করি তাহলে স্যাটেলাইট যাবে, স্যাটেলাইট গ্রহণ করে তোমার মডেল প্রেরণ করবে, মডেল থেকে আমরা মোবাইল ফোনে গ্রাহকে পৌঁছে দেবে। এটা জাস্ট খালি প্রসেস, এই প্রসেসটা সুন্দরভাবে রিডিং দিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা কিছু বলবো না। ঠিক আছে, এটা তোমার এখান থেকে এতটুকু মুখস্থ করতে পারো যে তোমার উপগ্রহে তোমার উচ্চতা হচ্ছে 500 কিলোমিটার থেকে 800 কিলোমিটার মধ্যে থাকতে পারে। ঠিক আছে না, এখান থেকে আর কিছু বলার দরকার নেই। এই সূত্রগুলো আমরা কি করবো, মুখস্থ করে নেবো। এই সূত্রগুলো তোমার ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এই সূত্রগুলা এই সূত্রগুলা জাস্ট তুমি মুখস্থ করে নেবা। এই সূত্রগুলা তোমার ওভারঅল ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে, তোমাদের মেইন এক্সামের জন্য সূত্রগুলা লাগবে। তো যখন ভাইয়া তোমাদের কভার করে দেবে তখন কভার করে নিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা কিছু পড়বো না। ভূস্থির উপগ্রহের বৈশিষ্ট্য জাস্ট তুমি নির্ধারিত তুমি কি দিবা, রেনি দিবা। এনটি কে আমি লিখে দিলাম। ঠিক আছে না, ভূস্থির উপগ্রহের ব্যবহার কৃষি হিসেবে ব্যবহার হতে পারে, জাস্ট এনটি কে লিখে দিলাম, ইম্পর্টেন্ট না। তারপর বলছে মেরু বা পোলার উপগ্রহ পড়তে হবে। যে ভূস্থির উপগ্রহগুলো ছাড়াও আরও এক ধরনের কৃত্রিম উপগ্রহ নিরক্ষীয় মধ্যতলে পরিবর্তনে মেরু মধ্যতলে ভূ পৃষ্ঠে থেকে 700 থেকে 800 কিলোমিটার উপরের দিকে প্রদক্ষিণ করে। এই উপগ্রহগুলোকে মেরু বা পোলার উপগ্রহ বলা হয়। যা সিকুর জন্য কর্মের জন্য মুখস্থ করে নিবা। এখান থেকে এতটুকু পড়লে কি হয়ে যাবে। তো সিকুর জন্য আমরা কি করবো, এতটুকু আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবো। ঠিক আছে, তো অতটুকু মুখস্থ করলে হয়ে যাবে, তোমার আর কিছু তোমার লাগবে না। ঠিক আছে, তারপর চলে আসো এখানে কি পড়তে হবে। এখান থেকে আমরা কিছু পড়বো না, বস্তু গবেষণা এখান থেকে আমরা কিছু পড়বো না, স্কিপ করবো। হ্যাঁ, এগুলা লাগে না। অর্থাৎ ওভারঅল আমরা কি আমরা চ্যাপ্টারটা শেষ করে দিলাম। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম। চ্যাপ্টার 6 আমরা শেষ করে দিলাম। এমসিকিউর জন্য প্লাস সিকিউর জন্য, সিকিউতে তোমার কি ক এবং খ নাম্বারের জন্য শেষ করে দিলাম। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা কতটুকু আসতে পারে সুন্দরভাবে ভাইয়া দেখে দিল। সুন্দরভাবে এই পড়াশোনার উপর আমল ইবাদত করলে সুন্দরভাবে তুমি একদম টপ লেভেলে চলে যাবা। তো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কভার করে নেব এবং সুন্দরভাবে অধ্যায়টা আমরা আবার রিভিশন দিব এবং পরীক্ষা দেবো। ঠিক আছে, অর্থাৎ এই সূত্রগুলো তুমি রিভিশন দিবা, এই সূত্র পুরোগুলো রিভিশন দিবা। যখন আমরা ম্যাথ ক্লাস করবো তখন এই সূত্রগুলো ওভারঅল অনেক লাগবে। তো ম্যাথ ক্লাস আমরা অতি শীঘ্রই নিয়ে আসতেছি। ক্লাস 1-এ প্রত্যেকে তোমাদের স্বাগতম। তো ভাইয়া সুন্দরভাবে ম্যাথ ক্লাস 1 তোমাদের সামনে নিয়ে আসতেছে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমার চ্যাপ্টারটা রিভিশন দাও। ঠিক আছে, এবং সুন্দরভাবে পড়াশোনা করো। টাইম আমরা নষ্ট করবো না, টাইমটা সুন্দরভাবে আমরা ইউজফুল করবো। ঠিক আছে, আর তোমার থেকে এই যে অধ্যায় শেষে কতগুলো তোমার কি মানে তোমার পয়েন্ট দেওয়া আছে, এই অধ্যায় শেষে পয়েন্টগুলো সুন্দরভাবে পড়ে নিবা। এগুলো হিউজফুল মানে ইম্পর্টেন্ট, এগুলো ইনফিনিটি ইম্পর্টেন্ট। তো আমি দেখা দিচ্ছি, সুন্দরভাবে বইটা থেকে দেখা নিবা। সারসংক্ষেপ তুমি এমনিতে নাইস টু নো লিখে দিতে পারো, কিন্তু এই যে তোমার বহু নির্বাচনী তোমার এগুলো যে দেওয়া আছে, এই যে এই পার্টগুলো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর জন্য প্রয়োজনীয় সংবাদ, এগুলো সবগুলো যতগুলো আমরা ইম্পর্টেন্ট পড়লাম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কী করতে হবে, তোমাকে পড়তে হবে। ঠিক আছে, মেন এক্সামের জন্য পড়তে হবে। তো সুন্দরভাবে এই পয়েন্টগুলো সুন্দরভাবে দাগাই নাও। ভাইয়ের সঙ্গে দাগাই নাও, আমি পড়তেছি না, এগুলো সুন্দরভাবে তোমরা কী করবা, পুরাটাই দাগাই নিবা। তাহলে আমরা পুরোটাই দাগাই নেব। তো ওগুলো কী করবা তোমরা, পুরোটাই কী করবা ভাই, পুরোটাই দাগাই নিবা। ঠিক আছে, আমি এটা দাগাই দিচ্ছি না, তোমার পুরোটাই এখান থেকে শুরু করে তোমার এই অবধি পর্যন্ত সুন্দরভাবে এইগুলো সুন্দরভাবে তুমি কভার করে নিবা। এই যে 47 টেকগুলো পয়েন্টগুলো সুন্দরভাবে, এই টপিকগুলো সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে একদম টনটন মুখস্থ করে নিবা। ঠিক আছে, এই যে এগুলো সুন্দরভাবে কভার করে নিবা। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সুন্দরভাবে তুমি কভার করে নিবা। অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আমি লিখে দিলাম। তো মাস্ট তোমাক রিভিশন দিতে হবে আর পড়তে হবে। ঠিক আছে, তো ওভারঅল আমরা অর্ডারটা সুন্দরভাবে শেষ করে দিলাম। ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। হুম, এতক্ষণ তোমার কি মানে মনোযোগ সহকারে ক্লাসটা করে দেওয়ার মানে করার জন্য। তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, সুন্দরভাবে পড়াশোনা করো এবং ভাইয়া যতটুকু তোমাদের ক্লাস দেয় ততটুকু ক্লাসটা করো।
আর সুন্দরভাবে এক্সামগুলো দাও, ঠিক আছে? অতি শীঘ্রই তোমাদের এই অধ্যায়ে ম্যাথ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে চলে আসতেছি। তো নিজের যত্ন নিবা এবং পড়াশোনাটা সুন্দরভাবে করো। তো আজকে টাটা, সুস্থ থাকো, ভালো থাকো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।